गुड मर्निंग एवरीवन ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী। তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে না অনেকটা বেলাতে ঘুম থেকে উঠেছি। আর সকালে উঠেই আমার হাজব্যান্ড আজকে বললো যে কফিটা বানিয়ে ফেলো, আজকে কফি খাবো। তো অনেক দিন বাদেই কফি বানানো হচ্ছে, আসলে সেই ঠান্ডাটা তো নেই, ওই জন্য আর কফি বানানো হচ্ছে না। আর আজকে রুটি খাওয়া হবে না, তো বললো যে মুড়ি খাবো, তুমি একটু কফি করো, কফি দিয়ে একটু শুকনো মুড়ি দিয়ে খাবো। তো তাই জন্যই কফিটা আজকে বানিয়ে নিচ্ছি। আর সকালে যখন ঘুম থেকে উঠেছি সবার আগে চাইছিলাম যে ফোনটা একবার টাচ করা, সবাই আমরা তাই করি। তো ফোনটা চার্জে দেওয়া ছিল, তো বিছানা থেকে নামার আগেই আমার হাজব্যান্ডকে বলছি আমার ফোনটা একটু দাও, কোনো মেল এসেছে নাকি দেখি। তো যেই ফোনটা খুলেছি দেখলাম হ্যাঁ একটা মেল এসেছে, সেটা 8:30টার দিকে, কিন্তু আমি অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি। আর ভিডিওটা তো আমার শিডিউলে করা থাকে 9টার সময়, তো তখন অলরেডি 9টা বেজে অনেকক্ষণই হয়ে গেছে, তো 10টার কাছাকাছি, আমি অনেকটা দেরিতে উঠেছি। তো যাই হোক, তো এবারে তখন তাড়াতাড়ি করে মানে মাথায় তো কাজ করছে না, মানে ভাবছি যে কজন দেখেছে আমার ভিডিওটা দেখি। তো দেখলাম 3-4জন মতো দেখেছে, আমার বোন ছিল তার মধ্যে। তো আমার বোনকে আবার পরে ফোন করলাম, তাও ফোন করা যাচ্ছিল না বলতে মানে তাড়াতাড়ি একটু ফ্রেশ হবো, তারপর তো কথা বলবো, নাহলে তো এমনিতেই দেরিতে উঠেছি, সব দিকেই দেরি হয়ে যাবো। তো ওই জন্য আমার হাজব্যান্ড বললো যে টিফিনের কোনো ব্যবস্থা করতে হবে না, তুমি একটু কফি করো আর একটু মুড়ি দিয়ে খাবো, তাতেই আমার হয়ে যাবে। তো ঠিক আছে, তো ওই জন্য কফিটা বানিয়ে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা আমার কালকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছ, ওটা যেহেতু কপিরাইট মিউজিক, ওয়াইটিরি মিউজিক, তো ওটা চলছে, কারণ ওটা ওয়াশিং মেশিনের ওপরে রাখা আছে ফোনটা, ওটা চালিয়েই মানে মনিটাইজেশনটা অন করলাম, করার পরে তারপরে কফিটা বানাচ্ছিলাম। তো তারপর ভাবলাম আমি কফিটা বানাচ্ছি, তারপর মায়ের সাথেও একটু বোনের সাথে একটু কথা বললাম, তো মায়ের ফোন এনগেজ। তো আবার বোনকে ফোন করলাম, বোনকে ফোন করলে কি হয়, মানে তখন ভাবছি বোনের সাথেই কথা হচ্ছে, তাহলে কি হয় ওই মানে আমাকে ওর সাথে অ্যাড করে নিতে পারবে, তাহলে আমরা 3জনে একসাথে কথা বলবো। তো ওরাই কথা বলছে, আরে আমাকে একটু কিছু বলতে দে, আমি একটা কথা বলতে চাই তোদেরকে। তারপরে বললাম। তো মাও কালকে মনটা খুব খারাপ করছিল, আমারও সন্ধ্যেবেলা ভীষণ মন খারাপ হচ্ছিল। আর ব্যাপারটা হয়েছে কাল সন্ধ্যে থেকে অন্য চিন্তা ফোন নিয়েছিলাম, কিন্তু অনেকবার সারাদিনে অনেকবার মানে ওয়াইটি স্টুডিওটা চেক করছিলাম, তারপরে মনটা যখন ভেঙে গেছে আর আশাটা করলাম না, ভাবলাম টেক চ্যানেল দেখেছিলাম যখন মনোজদের, ওনার প্রথম চ্যানেল $80 মতো হয়ে গিয়েছিল, চ্যানেল বন্ধ হয়ে গিয়েছিল, তো সেইগুলো আমি কল্পনা করলাম, করার পরে মনটাকে অনেকটা শক্ত করলাম। এদিকে কালু বসে আছে, আর আমার হাজব্যান্ড ওদিকে থোর কাটছে, থোরটা খুব ভালো। আর এই দেখো আরও একটা কলা পাওয়া গেছে, আর আগের কলাটা, হ্যাঁ যাচ্ছি দাঁড়া, প্রচুর ওদিকে বালি আছে, বালি মানে এই যে বালি, আর এদিকে ছাই আছে, দুটো আছে। দাও আমাকে একটা হাতে দাও, এটা খেতে ভালো হবে। আজকে পুঁইমিটুলিটা তো রয়েছে, পুঁইমিটুলিটা তো আছে, আর এটা ভাজি। পুঁইমিটুলিটা আজকে চিংড়ি মাছ দিয়ে কিন্তু খাবে, এইটা বেশি ভালো হবে, নিচেরটা ভালো হবে। হ্যাঁ, যত নিচে গোড়ার দিকে তত নরম, ভেঙে গেল না দেখলে। ঠিক আছে, বলছি কি আমি তোমায় কি বললাম, চিংড়ি মাছ দিয়ে পুঁইমিটুলি আছে, আর এই থোর। আজকে আমিষ খেয়ে নাও। মাছের ঝোল নেই, মাছটা একটুখানি করেছিলাম, দাঁড়াও আমি এটা নিয়ে যাই হাতে করে। হ্যাঁ ওটা আনছি, দুটো হবে না, আমি একটা করে নিই, হাতের মধ্যে পড়বে। এই কলতলায় একটু রাখবো কিনা ভাবছি, ঘরের মধ্যে এখন পিস করে নিতে হবে, রান্নাঘরে অত কি আর জায়গা আছে। কলকাতায় যখন থোর খেতাম অত টেস্ট হতো না, এই গাছ থেকে টাটকা থোর, তার যা টেস্ট। এই একটা আজকে আমার বোনের হাজবেন্ড যদি থাকতো কি যে খুশি হতো। তো এইটা আজকে পাড়া হয়েছে, কালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওইটাতে তোমরা দেখেছো, ওইটা তো পেরে খাওয়া হচ্ছে, অবশ্য ওটা কালকের ভিডিও না, কয়েকদিন আগেরই ক্লিপস ছিল, তো ওটাকে আর এডিট করা হয়নি, ওই কালকের ভিডিওটাই জুড়ে দিয়েছিলাম। এখানে রাখি, রান্নাঘরের জায়গা নেই। হ্যাঁ ঠিক আছে, খুব খুশি হয়ে যেত, কারণ প্রচুর থোর আর মোচা কেনে। মোচাও দুটো, ওখানে একটা মোচা আছে, একটা গাছে একটা মোচা আছে, মাটিতে একটা পড়ে গেছে, আর একটা ওখানে আছে। দেখো কত সবজি এখানে। এদিকে বলেছিলাম যে সর্ষে শাক খাবো, ঠিক আছে, কালকে আবার পালং শাক নিয়ে এসেছে,
বারবার বললাম বাজার যেও না, অনেক কিছু আছে ঘরে, ওগুলো শেষ করিস না। বাজারে সেই গিয়ে গিয়ে ঝামেলা পাকালো। ওই দেখো গাছে আর একটা মোচা আছে, মোচাটা খুঁজে পাচ্ছি না। নিচে পড়ে গেছে, দেখতে পাচ্ছ গাছের মোচাটা? ওই যে ওই যে এই যে এই যে মোচার কলা আছে, এটা সবে নতুন হয়েছে। আর একটাও এই গাছটাতেও একটা পাতা ছোট্ট বেরিয়েছে, মানে ওটাতেও কলা মোচা হবে, কলা হবে পরে। আর আজকে যে কলাটা পাতা হয়েছে ওই দিকের গাছটায়, পাঁচিলের দিকে একটা গাছ ছিল ওটা, আর সেদিনকে এখানে গাছটা বেড়েছে। দাঁড়ান আমি দেখে আসি মোচাটা কোথায়। সেই আমি বানাতাম মোচার চপ। হ্যাঁ ওই যে একটা আছে ওখানে, ওটা ওখানে পাঁচিল নিতে হবে, কি বলে ওটার নাম জানো? মই লাগবে। ওই কলাগুলো না একটু বাড়বে, মানে ঘিজি ঘিজি হয়নি তো ওই জন্য বাড়বে, ঘিজি ঘিজি হলে বাড়তে চায় না। এই যে এইটা দেখো ছোট পাতা বেরিয়েছে মানে এটাতে ফুল আসবে, মোচা হবে। ছোট পাতাটার পরেই মোচার অংশটা বেরোবে। কলা গাছে যখন ছোট পাতা বেরোয় তাহলেই বুঝতে হবে যে এর মোচা হবে। আর যদি এইরকম বড় পাতা বেরোয় তখন এখন মনে হবে যে না, গাছটা আরেকটু পুষ্ট হয়ে তারপর গাছে ফল হবে। চলো পেঁপে গাছটা দেখো, মাথার দিকে কটা পেঁপে, ওরা পাখিগুলোতেই খায়। এখানে যত ছাই জমে, এতদিন তো লালি ছিল, লালি এরকম ভাবে গর্ত করে করে থাকতো, এখন লালিকে তাড়িয়ে দিয়ে কালু এর মধ্যে করে থাকে, আর লালি বেচারা এই দিকে থাকে। আর এই জায়গাটা পুরো কালু দেখো কি করেছে, শুকনো পাতা আমার হাজব্যান্ড সব জমিয়ে রেখেছিল, সেটাকে দেখো গুঁড়ো করে দিয়েছে, মানে মাটি হয়ে গেছে পাতাগুলো। আর এখন এই যে গর্ত করছে, গর্ত মানে যত পারছে গর্ত করে 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 ছায়ের গাদার মধ্যে ঢুকে যাচ্ছে। এই চলছে এর কাণ্ড। আর দেখো সেই মা সেই ফুল গাছ এনে দিয়েছিল, করলাম জুম ছিল। এই যে মায়ের গাছটা এইটা লাগিয়ে দিয়েছি মাটিতে, ফুল ফুটছে, এই যে বেয়ে উঠছে। আর এখানে একটা জুঁই ফুলের, মানে এটা না পাকিস্তানি জুঁই, এই জুঁই গাছটা আমি সহজে দেখি না, ওটা আমাদের ওই কলতা ওই দিকে ছিল, আমি এখানে মাটিতে লাগিয়ে দিয়েছি। আর এই যে আমার পান গাছ, প্রচুর পাতা বেরিয়ে নতুন নতুন। আমারটা অবশ্য হলুদ হয়নি, মায়ের গাছটা বললো হলুদ হলুদ পাতা পড়ছে, কয়েকটা একটু শুকনো শুকনো হয়েছিল, মানি প্ল্যান্টটা এই সময় পাতা ছাড়ে। তো এই চলছে, আমি চাইছি এই গাছগুলো এই আম গাছটাতে বেয়ে উঠুক, খুব ভালো হয় পান গাছ আম গাছে উঠলে। হ্যাঁ ও বাবা, এ দেখো একটা দুটো তিনটে, এই তিনটেতে কলা ছিল, সব খেয়ে নিয়েছে লাস্টে। এটাও নিচের দিকে, হ্যাঁ এইগুলো আছে। কালকে যেদিনকে ওই কলাটা কাটলাম সেদিনকে খেয়াল করলে সেদিনকেই হয়তো পাক ধরেছিল, 2-3 দিন হয়েছে ওই কলাটা। মঙ্গলবার দিন তো, মঙ্গলবারেই হয়েছিল, বজরংবলীকেও পুজো দিয়েছিল। যাক ওদের পেটেও, ওদেরকেও তো খেতে হবে, এখন গাছে কোনো ফল নেই। তো এখানে বাসনগুলো আছে, এখন মেজে নেবো, রান্নার বেশি ঝামেলা নেই, শুধু থোড় বাজবো। তো এখন এইটাকে মাজি, এই যে এখন কাজটা সারি। তো মনটা শক্ত করার পরে ভাবলাম যে আমাকে একটা ইমেল আইডি খুলতে হবে। এর আগে যতগুলো ইমেল আইডি সেগুলো আমার বোনপো খুলে দিয়েছিল, তো টেক চ্যানেল ফলো করে ওটা খোলার চেষ্টা করছিলাম। আরও বিভিন্ন রকম একটা ভিডিও দেখতে দেখতে বিভিন্ন রকম ভিডিও দেখি, তো আর ইমেল আইডি আর খোলা হয়নি, কিন্তু ওই কাজগুলো তখন ওই ভিডিও দেখা শুরু করেছিলাম। আর মন থেকে শক্ত করলাম যে এখন আর ওয়াইটি স্টুডিওতে যাব না। তো প্রায় রাত্রি 10:40 হয়ে গেছে আমার, রাতে তখন ভাতও বসানো হয়নি, আমার হাজব্যান্ড তখন আসবে। তো ভাবলাম ভাতটা বসাবো, তো আমি সব ব্যাক করতে করতে মানে তখন আমি যখন চেক করলাম ওয়াইটি স্টুডিওটা, তখন দেখছি যে রিঅ্যাপ্লাইয়ের জায়গাটা একটু ফ্যাকাশের মতো হয়ে আছে, ফ্যাকাশের মতো ছিল, ওটা একটু সাদা মতো একটা অপশান এসেছে। তো ওটাকে তখন টাচ করলাম, দেখলাম যে যে অপশানটা আসলো ওটা আমি হাত দিলে হয়তো হয়ে যেত, তবুও একবার কনফার্ম হওয়ার জন্য আমার বোনকে আবার ফোন করে বললো হ্যাঁ গট ইটে হাত দাও। তো দেওয়ার পরে 30 দিনের সময় দেওয়া হলো। তো তখন ভাবলাম যে 30 দিন তো হয়তো 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তো সকালে উঠে আজকে মানে যখন ঘুম থেকে উঠে আবার যখন ফোনটা দেখলাম তখন সেটা নজরে পড়লো, মানে সাকসেস হলো। তো খুব ভালো লাগছে, কারণ তোমরা পাশে ছিলে বলেই আমি আবার মানে এই চ্যানেলে প্রবলেমটা হওয়া সত্ত্বেও আমি আবার মানে কি বলবো অ্যাক্টিভ হতে পারলো, চ্যানেলটা আমার অ্যাক্টিভ হলো, নাহলে চ্যানেলটা তো মরেই যাচ্ছিল, তাই না? আমার ইউটিউব বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলি, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ বলাটাও ঠিক না, অনেক অনেক বলা যায় ভালোবাসা। তোমরা পাশে ছিলে বলে আমার চ্যানেলটা আবার অ্যাক্টিভ হতে পারলো, আর আমিও মন থেকে একটু খুশি হতে পারলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার সাথে আমার পাশে এভাবেই সারা জীবন থেকো।
গড়াগড়ি খাচ্ছে। তো আমি প্রথমবার ভেবেছি মনে হয় সুনামি হবে নাকি ভূমিকম্প হচ্ছে নাকি, ভাবছি অন্য পাইপগুলো নড়ছে না, এই একটাই নড়াচড়া করছে নাকি সাপ টাপ ব্যাং ট্যাং কিছু ঢুকলো। তা ব্যাঙই মনে হয় ঢুকেছে, আর দেখি আর নি কি ঢুকেছে, সাপ ঢুকলো তো বেরিয়ে যেত, ওই ব্যাঙেই নড়াচড়া করছিল আর ওই হচ্ছিল, দেখে খুব ভয় লাগছিল। আমি আমার হাজব্যান্ড আসুক, তারপরে আর খেয়াল নেই এইসব কাণ্ড। তো সে তো খুব খুশি, অনেক ছোবরা হয়েছে। আমার ঘরটাকে পুরো অন্ধকার করে দিচ্ছে, ঘরে আলো জ্বললেও ঘরটা আলো হচ্ছে না, লাইভ করলেও মুখটা ভূতের মতো লাগছে, এই কালি ঝুলির জন্য এই হচ্ছে সমস্যা। ওই যে এদিকে ছাড়ানো হয়েছে, একটু গুছিয়ে রাখ। তো স্নানে যাবে তাই এই কাজগুলো করছে। তো এক্ষুনি কলা টলা মতো থোর টোরগুলো কেটে আনলো, তো নারকেলটা ছাড়িয়ে নিয়েছে, বললো এখন স্নানে যাবো, এই কাজগুলো করেই নিই। তো দেখো এখানে থোরটাকে কেটে নিয়েছি, কিন্তু থোরটা ভীষণই কচি, দেখো হাত দিলেই এরকম মটমট হয়ে যাচ্ছে, বেশ ভালো। আর এটাতে লবণ হলুদ মাখিয়ে রেখে আর হাত দিয়ে চটকে নিলেই হয়ে যায়, কিন্তু আমার হাতে না মানে ভালোই এখানটাতে চোট আছে বলতে কেটে কালকে মানে গেছে, তো অবস্থা খারাপ ছিল, মানে ভাত টাত খেতেও অসুবিধা হচ্ছে। তো যাই হোক, মানে ঝাল টাল হাতে লাগলে আর লবণ লাগলে তো হচ্ছেই। তো আমি ভাবছি যে এটাকে তাহলে এক কাজ করি, প্রেশার কুকারে একটু লবণ আর হলুদ দিয়ে একটা মতো সিটি দেবো, দিয়ে তারপরে আমি ভাজবো। আর আমি কি করি, ওই চটকে যে মানে থোরটাকে চটকে যে রসটা বেরিয়ে যায় সেটাকে ফেলি না, সেটা আমি আবার কড়ার মধ্যে দিয়ে দিই, কারণ ওটাই তো আসল জিনিস, ওটাতে রক্তও তৈরি হয়, আর প্রেশার আমাদের হাই বিপি থাকলে হাই বিপিটা লো হয়, তো রক্তও তৈরি হয়, তো ওই জন্য। তো এটাকে এখন প্রেশার কুকারে দেবো। এখন এই প্রেশার কুকারের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, তাহলে কি হবে, থোর থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। আর থোরটা কিন্তু আমি আর ধুইনি, থোরটা একদম ধুয়েই কেটেছি, নাহলে তো এর মধ্যে জল লেগে যাবে। তো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, হাতেও বেশি চটকাতে হলো না। আর এই যে ঝাঁঝিটার মধ্যে না এরকম করে বারে বারে যখন চাপ দিয়ে করা হয়, আর ওই আঙুলের মধ্যে ব্যথাটা হয়, তো ওই জন্য এর মধ্যেই, এটাতে কিন্তু জল দেবো না, শুধু প্রেশার করবো। যে লবণটা দিয়েছি লবণ থেকেই জলটা বেরিয়ে আসবে থোর থেকে, নাহলে আবার সেই জলটা টানতেও অসুবিধা হবে। তো বসিয়ে দিলাম প্রেশার কুকারে। এমনিতেই থোর কাটতে একটু সময় লাগে, তো এইভাবে করলে না একটু তাড়াতাড়িও হয়ে যায়। থোরে তেলটা কাটিয়ে দেয় থোরের যে রসটাতে, থোর মোচা লাউ। তো শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা, আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে দিলাম কালো জিরে আর সাদা জিরে। তো এই যে থোরটাকে সেদ্ধ করে নিয়েছি, একটু এরকম করে ভেঙে দিলাম, আর এইভাবে থোরটাকে মানে হাত দিয়ে চটকালে তো খুবই ভালো হয়, কিন্তু কি করব, তো যাক এটা এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। কড়াতেও থোরটা দিয়েও ঢাকা দিয়ে দিয়ে রান্না করা যেত, কিন্তু একটু সময় লাগতো, আর এমনিতেও বেলাও হয়ে গেছে, তো ভাবলাম এইভাবেই দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই থোরের মধ্যে যেটুকু যা জল আছে এটা থোরের নিজস্ব জল। তো এখন চিনিটা দিয়ে দিই, থোর তো এমনি সেদ্ধ হয়ে গেছে, আর থোর ভাজা বেশ মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আর আমার থোর ভাজা দিয়ে মানে রুটি খেতেও ভালো লাগে, অসুবিধা হয় না। থোরটা একটু কাটতে সময় লাগে, ওই যে থোরের মধ্যে যে থাকে ওটাকে হাতে গুটিয়ে গুটিয়ে নিতে হয়, তো এটা জলটা আস্তে আস্তে শুকায়, খেতে বেশ ভালো টেস্ট হবে। তো এখন হচ্ছে আটা মাখা হচ্ছে, রাতে রুটির জন্য আটাটা মেখে রাখি। কালকে ভাত খেয়েছিলাম, মাছ ছিল, তো আজকে তো রুটি খাওয়া হবে, তাই আটাটা এখন মেখে নিই। এদিকে এই যে থোর ভাজা হচ্ছে, তো এদিকে আটা মাখা কমপ্লিট, এটা থাক, একটু নরমও হবে, বিকেলে রুটি করবো, এটা এখন ফ্রিজে তুলবো না, এমনি থাক। আর এদিকে দেখো থোর ভাজাটা আর একটু শুকনো হবে, এখনো জল জল মতো আছে, খেতে ভালো খেতে। থোরে যেহেতু আয়রন থাকে তাই একটু কালচে মতো কালার হয়।
তো থোর ভাজা কমপ্লিট। এর মধ্যে একটু যদি নারকেল করে দিতাম দারুণ টেস্ট হতো, কিন্তু আমার হাজব্যান্ড তো খায় না, নারকেল দিয়ে বলবে অ্যাসিড হয়ে যাবে, তো ওই জন্য খেতে চায় না। তো এইভাবেই থোরটা রান্না করলে ঝটপটও হয়ে যায়, কোনো চিন্তা থাকে না। আসলে বাড়িতে বয়স্ক মানুষ আগে অনেক মানে থাকতেন, তারা বসে বসে এরকম টোরগুলো সুন্দর করে কুচি কুচি করে দিতেন, হাতে চটকে চটকে মানে সেটাকে রেডি করে দিতেন। বাড়ির বৌমারা যারা থাকতো তারা সেই রান্নাগুলো করতো, এই কুচি কুচি রান্না কাটে মানে সবজি কাটা তারাই করতো, বাড়ির যারা জ্যেষ্ঠ থাকতো। কারণ তারা তো অতটা ছোটো ছোটো তখন কাজ করতে পারতেন না, বসে বসেই যেটুকু যা কাজ, তার জন্য সবজি টবজি কাটা যেগুলো বসে কাজ সেগুলো তারা খুব সুন্দর বানাতেন। কাঁথা সেলাই করা, কত সুন্দর সুন্দর কাজ তারা হাতে করতেন। আর যারা একটু ছুটে ছুটে কাজ করতে পারে তারা এই রান্না বান্না করা, এই নারকেল কোড়ানো, তাদের শরীরের তেল বেশি থাকে, তাই না? আর বয়স্ক হয়ে যেতেন যারা, তারা তো ছুটে ছুটে কাজ করতে পারছেন না, এরকম বসে বসে সবজি টবজি কাটছে। তখন থোর ভাজা রান্না কমপ্লিট। আর এইভাবেই থোরটা ভাজতে তাড়াতাড়িও হয়ে যায়। কী করবো, আমাদের তো এখন একটাই হাত, আমাদের তো অনেক হাত নয়, মানে একা একাই সব কিছু করতে হয়, তো এইভাবেই করতে হয়। লাঞ্চ মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে পুঁই মিটুলি, আর এখানে থোর ভাজা, আর এখানে আছে আমসত্ত্ব আর আম দিয়ে চাটনি। এরকম পিস পিস আমসত্ত্ব বেশ খেতে ভালো লাগে, তাই না? তো যাই হোক, আগে আমি পুঁই মিটুলিটাই খাবো, কারণ এটা আমার বেশি প্রিয়, পুঁই মিটুলিও প্রিয়, আর এটা বেশ মিষ্টি মিষ্টি, তো এটা খেলে আবার এটার টেস্টটা পাবো না, ওই জন্য। এটাতেও চিংড়ি মাছ দেওয়া আছে, তো এখন চটপট করে খেয়ে নিই, ঠিক আছে?